তোমরা কি ইলাস্টিক অথবা রাবার শব্দটার সঙ্গে পরিচিত? এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা এক ধরনের ইলাস্টিক অথবা রাবার। অথবা এই যে স্প্রিংয়ের ছবিটা দেখতে পাচ্ছ, এটারও কাজ একই রকম। তোমরা হয়তো বাটুল বা গুলতির কথা শুনেছ, যেটা দিয়ে ছোটবেলায় অনেকেই খেলেছে অথবা অনেকে পাখি শিকারও করেছে। এখন এই বিষয়টাও এক ধরনের ইলাস্টিসিটিকে রিপ্রেজেন্ট করে, যেটা সামান্য টানলে বিশাল পরিমাণ বেড়ে যায়। ইলাস্টিসিটি কথাটারও সেরকম মর্ম। আমি স্ক্রিনে আর একটা উদাহরণ দিয়েছি, সেটা হলো কি একটা মেয়ের ছবি দেখা যাচ্ছে। এই মেয়ের ছবিতে একটা মেয়ে বিভিন্ন ধরনের ইলাস্টিক বা ব্যান্ড ইউজ করে তার চুলগুলোকে সাজায় রাখে অথবা বেঁধে রাখে। আমি সাধারণভাবে ইলাস্টিসিটি বা ইলাস্টিক বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি। ইলাস্টিসিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আমি রশিটা টানি, রশিটা কিন্তু কম বাড়ে, কিন্তু যখন রাবার কিংবা এই স্প্রিংটা টানি তখন কিন্তু খুব বেশি বাড়ে। ঠিক একইভাবে কিছু দ্রব্য আছে যেগুলোর দাম কমলে এর চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়, আর কিছু দ্রব্যের দাম কমলে এর চাহিদা কিন্তু খুব বেশি বাড়ে না। তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা কী দেখাবে? যে কোনো একটা ফ্যাক্টরের দাম কিংবা আয় অথবা অন্য যে কোনো একটা ফ্যাক্টরের চেঞ্জের ফলে আমার চাহিদার কতটুকু পরিবর্তন হবে। স্থিতিস্থাপকতা বিষয়টা আমরা কীভাবে তাহলে রিপ্রেজেন্ট করতে পারি? স্থিতিস্থাপকতা হলো যে কি চাহিদার নির্ধারকগুলোর যে কোনো একটির শতকরা কতটুকু পরিবর্তন হলে চাহিদার কতটুকু পরিবর্তন হবে, এই দুই অনুপাতটাই হলো স্থিতিস্থাপকতা। এখন স্থিতিস্থাপকতার মধ্যে আমরা তো দেখবো, অন্য কোনো স্থিতিস্থাপকতা দেখবো না। স্থিতিস্থাপকতা সম্ভবত ফিজিক্সেরও একটা বিষয় আছে, তো আমরা তো ও সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে যাব না। আমরা আসবো যে আমাদের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা কি বোঝায়। অর্থনীতিতে আমরা স্থিতিস্থাপকতা আসবো কি চাহিদার স্থিতিস্থাপকতা, যোগান স্থিতিস্থাপকতা। এখন আমরা চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব, কারণ এর আগে আমরা চাহিদার সম্পর্কে কিছু বিষয় আলোচনা করেছি। এখন চাহিদার পরের বিষয় হলো কি আমাদের চাহিদার স্থিতিস্থাপকতা। চাহিদার স্থিতিস্থাপকতা হলো কি যে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তনটা হয় সেটা হলো চাহিদার স্থিতিস্থাপকতা। এখন আরেকটা বিষয় আসো, যে কি চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রটা একটু আমার মাঝে একটু খোটা যায়, যে এটা কিন্তু একটা কমন সূত্র হওয়ার কথা ছিল, কারণ চাহিদার অন্তর্ভুক্ত আরো 3টা প্রকার রয়েছে। চাহিদার স্থিতিস্থাপকতা 3 ধরনের। একটা হলো দাম স্থিতিস্থাপকতা, একটা হলো আয় স্থিতিস্থাপকতা, আর অন্যটা হলো আরআরই স্থিতিস্থাপকতা অথবা ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আচ্ছা, এইখানে যদি আমি আরেকটা বিষয় দেখাতে চাই, এই বিষয়টা বোঝার আগে যে এটা কমন কেন হলো না, এটা এই জন্য আমার কাছে খোটা লাগতেছে। আমরা যদি মানুষ পদকে নিয়ে ভাবি, এই মানুষ পদটাকে নিয়ে যদি আমরা ভাবি, মানুষ কিন্তু একটা কমন নাউন। তোমরা ইংলিশের বিষয়টা সব তো আগেই পড়ে এসেছো, একটু মনে করাই দিচ্ছি, যদিও বিরক্ত লাগবে। মানুষ পদটা হলো কমন নাউন। এই কমন নাউন মানে হলো কি, এর ভিতর আমি আছি, এই যে মিঠুন আছি আমি, এখানে কি আছে, মুন আছে, এখানে কি আছে, এখানে আছে আরো ধরে নিলাম প্রিয়াঙ্কা আছে, আরো অনেকে আছে, এখানে অসংখ্য মানুষ আছে। আচ্ছা, মানুষ পর্দা দ্বারা কি বোঝায়? মিঠুন মানুষ কিনা? মিঠুন মানুষ। মুন মানুষ কিনা? মুনও মানুষ। প্রিয়াঙ্কা মানুষ কিনা? প্রিয়াঙ্কাও মানুষ। এই বাকি যারা আছে এরা মানুষ কিনা? ওরাও মানুষ। এখন এদিক যারা ছিল এরাও মানুষ। যারা মারা গেছে তারাও মানুষ ছিল। যারা আসে নাই পৃথিবীতে, আসবে ছোট্ট শিশুরা, তারাও মানুষ হিসেবেই আসবে। আচ্ছা, মানে আমাদের মতো অস্তিত্ব নিয়ে যারা পৃথিবীতে আসবে তারাও কিন্তু মানুষ হিসেবে আসবে, তাদেরও নাম কোনো না কোনো একটা হবে। আচ্ছা, তাদের যে কোনো একটা নাম হচ্ছে না, আমার একটা স্পেসিফিক নাম হচ্ছে এই যে মুন, মিঠুন, প্রিয়াঙ্কা। এই নামগুলো কিন্তু মানুষ কথাটা এই মিঠুনের উপরও যেমন প্রযোজ্য, মুনের ক্ষেত্রেও তেমন প্রযোজ্য, প্রিয়াঙ্কার ক্ষেত্রেও প্রযোজ্য। আর এর মানে হলো মিঠুনও মানুষ, মুনও মানুষ, প্রিয়াঙ্কাও মানুষ। কিন্তু চাহিদার স্থিতিস্থাপকতা মানুষ পদটা ছিল না, এটা কিন্তু সবার উপর সমানভাবে প্রযোজ্য হচ্ছে। তার মানে এইটা বোঝাচ্ছে যে এটা যদি মানুষ পদ হয়, এর ভিতর আমি মিঠুন আছি, এর ভিতর মৌন আছে,
এর ভিতর প্রিয়া আছে, এর ভিতরে প্রিয়াঙ্কা আছে, এর ভিতরে হৃদয় আছে, এর ভিতরে আবার কারা আছে, রাব্বি আছে, অনেকেই আছে। মানুষ নামে যারা আছে তার অবদানটা কেমন, এই যে ক্ষুদ্র ছোট্ট, বিশাল পরিসর যদি মানুষ হয় তাহলে তার ভিতর একজনের অবদান হলো এটুকু, তাই না? এখন আমি এটা বোঝাতে চাচ্ছি, চাহিদার স্থিতিস্থাপকতা কিন্তু তিন ধরনের। চাহিদার স্থিতিস্থাপকতা কত ধরনের? তিন ধরনের। এই যে চাহিদার স্থিতিস্থাপকতা তিন ধরনের, এটা দেখো। চাহিদার স্থিতিস্থাপকতা এক নম্বর হচ্ছে কি দাম স্থিতিস্থাপকতা, দুই নম্বরে হলো আয় স্থিতিস্থাপকতা, তিন নম্বরে হলো আর স্থিতিস্থাপকতা অথবা প্রাইস ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। স্থিতিস্থাপকতা, আচ্ছা দেখো, তার মানে এটা হলো মানুষ পদের সমান, এই যে এর পরিসরটা হবে এইরকম বিশাল, হ্যাঁ। তার মধ্যে আছে দাম স্থিতিস্থাপকতা, এর অংশটা হবে এইটুক, তাই না? আর এর অংশটা হবে আবার এইটুক। যদি দাম স্থিতিস্থাপকতা হয়, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হয়, এটা হবে কি প্রাইস ইলাস্টিসিটি অফ ইনকাম, এটা হবে কি প্রাইস ইলাস্টিসিটি সরি এটা হলো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটা হলো ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটা হলো ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে এদের অবদানটা হলো ক্ষুদ্র ক্ষুদ্র করে, কিন্তু আমরা এখানে দেখতে পাবো চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা দেখতে কি পাই? চাহিদার স্থিতিস্থাপকতা বলতে এরকম কি বোঝানো হয় যে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয়, শতকরা যে পরিবর্তন হয় তাকে আমরা বা তার অনুপাতটাকে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বলি। এর ভিতরে আছে কি দাম স্থিতিস্থাপকতা। দাম স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়? যখন অন্যান্য অবস্থা স্থির, তখন দামের শতকরা পরিবর্তনের সাপেক্ষে চাহিদার যে শতকরা পরিবর্তনটা হয় তাদের দুইয়ের অনুপাতটাকে আমরা দাম স্থিতিস্থাপকতা বলি। আচ্ছা তাহলে দেখো তো, আমি দাম স্থিতিস্থাপকতা এবং চাহিদার স্থিতিস্থাপকতার যে আমি সংজ্ঞাটা দিলাম, দুটো একই হয়ে গেল না? তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা মানে যদি দাম স্থিতিস্থাপকতাকেই বোঝায়, তাহলে আয় স্থিতিস্থাপকতা এবং আর স্থিতিস্থাপকতা কি কোনো ধরনের স্থিতিস্থাপকতা নয়? এটা এই জন্য আমি বলতেছিলাম, আসলে এটা এমন হওয়া উচিত ছিল যে আয় স্থিতিস্থাপকতা এবং দাম স্থিতিস্থাপকতা এবং আর স্থিতিস্থাপকতাকেও আমাদের চাহিদার স্থিতিস্থাপকতা সংজ্ঞাটা ফুলফিল করবে। আসলে এই জন্য আমি বলতে চাচ্ছিলাম যে তার থেকে বরং বেটার হবে যখন আমরা চাহিদার স্থিতিস্থাপকতা সংজ্ঞাটা দিব বা সূত্রটা লিখবো, তখন আমরা অন্যান্য ফ্যাক্টর কথাটাকে নিয়ে আসবো। তাহলেই পরে এই কথাটা যেমন মানুষ কথাটা যেমন সবার উপর প্রযোজ্য হতো, তেমনি চাহিদার স্থিতিস্থাপকতা কথাটা দাম, আড়াআড়ি, আয় সবার উপর সমানভাবে প্রযোজ্য হবে। বোর্ডে একটা পণ্যের প্রাথমিক দাম এবং চাহিদা এবং পরবর্তী দাম এবং চাহিদা দেওয়া আছে। প্রথম দাম ছিল 200 টাকা এবং 200 টাকায় আমি কিনতাম মাত্র 12টা। যখন 250 টাকা হলো তখন আরো কমাই দিলাম, তখন হবে 8টা। এখন বিষয়টা দেখো, আচ্ছা আমরা তো জানতে চাইবো যে 50 টাকাতে দাম চাহিদার পরিমাণ কমলো কত একক? 4 একক। আমরা এখন জানতে চাইবো না যে 100 টাকায় কত একক কমলো। স্থিতিস্থাপকতা আমরা কিভাবে মাপবো, এটা আবার পরে আমরা কাজে লাগাবো, যেহেতু লিখে রাখছিলাম এটা। আচ্ছা, স্থিতিস্থাপকতা কি দেখায়? স্থিতিস্থাপকতা হলো দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তনটা হয় সেটা হলো স্থিতিস্থাপকতা। আচ্ছা, আমরা দাম স্থিতিস্থাপকতা দেখে নিই। দাম স্থিতিস্থাপকতা অথবা ইলাস্টিসিটি অফ ডিমান্ড অথবা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কিন্তু একই বিষয় দেখায়। এই জন্য এটার মানে কি দেখায় যে শতকরা পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। আচ্ছা, পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অথবা দামের শতকরা পরিবর্তনের ফলে
চাহিদার পরিমাণের শতকরা যে পরিবর্তনটা হয়, এই বি এর অনুপাতই হলো স্থিতিস্থাপকতা। আচ্ছা, এইটার মানে কি দেখি। শতকরা পরিবর্তন মানে হলো এইরকম, Q2 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q1 ইন্টু হলো 100। এটাকে ভাগ হবে, কিন্তু এটা শতকরা পরিবর্তন হলো চাহিদার পরিমাণের। এখন শতকরা পরিবর্তন আমরা কিসে দেখবো? দামের দেখবো না। P2 মাইনাস P1 এই যে ভাগ হলো P1 ইন্টু হবে 100। এবার কি দেখা যায়, ক্যালকুলেশন যদি করি আমরা, এই যে 100 কাটে যায়, তাহলে থাকলো কি? তাহলে থাকলো যে এই বিষয়টা পড়ে থাকলো না। এখন আমরা কি করব, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি যে Q2 মাইনাস Q1 মানে হলো কি ডেল্টা কিউ অথবা কিউ এর যে পরিবর্তনটা। তাহলে আমরা ডেল্টা কিউ লিখতে পারি না? ডেল্টা কিউ ডিভাইডেড বাই Q1। এটার সঙ্গে আবার ভাগ আছে কি? ডেল্টা পি ডিভাইডেড বাই P1। আচ্ছা, এটা কিন্তু পুরোটাই ভাগ আছে। এটা যদি আমরা এটার সঙ্গে গুণ করে দিতে চাই, তাহলে কি হবে? এটা কিন্তু উল্টে যাবে, ডেল্টা কিউ ডিভাইডেড বাই Q1 ইনটু হবে কি? ইনটু হবে P1। এটা কিন্তু উল্টে যাবে, P1টা উপরে আসবে, নিচে আসবে ডেল্টা পি। আচ্ছা, এখন বইয়ে তুমি সাজানো পাবে এভাবে। বইয়ে সাজানো আছে কিভাবে? ডেল্টা কিউ, এই যে পিটা, ডেল্টা পিটা দিকে আসলাম, কিউ এর মানটা ওই দিকে নিয়ে গেলাম, পি ভাগ P1 ভাগ Q1। আচ্ছা, এটা আমরা পেলাম চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র অথবা দাম স্থিতিস্থাপকতা। আমি আগেই দেখিয়েছি, যখন একটা পণ্যের দাম 200 টাকা তখন 12 একক ক্রয় করতাম, এবং যখন 250 টাকা তখন 8 একক ক্রয় করতাম। আচ্ছা, দেখো আমরা লিখলাম কি পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। আমরা এদিকে সূত্র জানছি কি, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল টু হলো কি, যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। তাহলে আমরা তো আগে কি বের করবো? পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড বের করবো না? এটা হলো Q2 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q1 ইনটু হলো 100। এখন Q2 কত? Q2 হলো আমাদের এই যে সাইড নোটে দেখে রাখি, Q1 12, Q2 হলো কত 8, P1 ছিল কত 200, P2 কত হলো 250। কি পাচ্ছি? এবার মানগুলো বসাই দিই জাস্ট। Q2 কত? Q2 হলো 8, Q1 কত? Q1 হলো 12, Q1 আবার কত 12 ইন্টু কত 100। এবার আমরা বসাই দিই তো -4 ডিভাইড বাই 12 ইন্টু 100। আচ্ছা, এই মানটা ক্যালকুলেট করলে আসে 4/12 ইন্টু হলো 100। এই মানটা আসে 33.33%। হ্যাঁ, এই মানটা কিন্তু শতকরায় আসবে 33.33%। আচ্ছা, আমি এখানে লিখে রাখলাম 33.33%। এই যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, এই পরিমাণটা আসছে। এখন আমি দেখাবো দামের শতকরা পরিবর্তন কত হলো। দামের শতকরা পরিবর্তন আর দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হলো, এই দুইটার ভাগফলটাই তো আমার ইলাস্টিসিটি রিপ্রেজেন্ট করবে বা শো করবে। এই জন্য আবার আমাকে কি করতে হবে? প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করার জন্য প্রাইসের চেঞ্জটাকেও শতকরা কতটুকু চেঞ্জ হলো এটা আমরা দেখাবো। আচ্ছা, পার্সেন্টেজ চেঞ্জ ইন পি। আচ্ছা, দেখো তাহলে এবার কি হবে? P2 মাইনাস P1 ডিভাইডেড বাই P1 ইন্টু কত 100। তাহলে P2 কত? P2 হলো 250 বিয়োগ হলো 200 ভাগ কত
200 ইন্টু কত 100। আচ্ছা এখানে হলো 50। আচ্ছা এই পয়েন্টটা কিন্তু মাইনাস আসতো কেন বলো তো, উপরে -4 ছিল, এটা আপাতত জেনে রাখো। আচ্ছা ডিভাইডেড বাই কত হবে 200 হবে, 200 ইন্টু হলো 100, 100 2 200, তাহলে 2 25 50, 25%। তাহলে এই পার্সেন্টেজ চেঞ্জ এটা কত 25% না? এই যে 25%টাকে আমরা এবার এই যে সূত্রের মাধ্যমে বসাই দেব। দেখো আমরা কিন্তু এর আগে পেয়েছি কত, যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল টু ডেল্টা পার্সেন্টেজ চেঞ্জ ইন, অথবা দামের শতকরা পরিবর্তন এবং দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন, চাহিদার শতকরা পরিবর্তন, এটার মানে আমরা আবার সংক্ষিপ্ত আকারে কি লিখতে পারি, পার্সেন্টেজ চেঞ্জ ইন ডেল্টা কিউ ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ডেল্টা পি। আমরা ডেল্টা কিউ এর মান পাইছি কত 33 -33.33%, আর নিচে পাইছি কত 25%। এই পার্সেন্টেজ কাটে গেল, এই জন্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের কোনো একক নেই। আচ্ছা এবার দেখো 33.33কে ভাগ করব 25 দিয়ে, তাহলে কত আসে -1.33। কিন্তু একটা বিষয় মনে রাখবে, চাহিদার স্থিতিস্থাপকতা অথবা দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা কিন্তু এই মাইনাস সাইনটা ইগনোর করি। এই জন্য আমরা লিখে দিব ঋণাত্মক মান উপেক্ষা করে, মান বর্জন করে বা উপেক্ষা করে। আচ্ছা এই হলো আমাদের দাম স্থিতিস্থাপকতা। এর মানে হলো কি 100 টাকা দাম চেঞ্জের ফলে চাহিদার পরিবর্তন হয় 133 একক। আচ্ছা এবার দেখো বিষয়টা, আচ্ছা দাম স্থিতিস্থাপকতা এটা তো তোমাদের কাছে একটু হার্ড মনে হতে পারে, আমি কিন্তু ওই সূত্র দিয়ে মানে সংজ্ঞা অনুসারে এটা দেখানোর চেষ্টা করলাম। দামের শতকরা পরিবর্তন বলে চাহিদার যে শতকরা পরিবর্তন ছিল। এখন তোমাদের বইয়ে যে ফর্মুলাটা আছে আমি সেটা অ্যাপ্লাই করে দেখি, সেটা কীভাবে অ্যাপ্লাই করবো। আমার এখানে কি দেওয়া ছিল যে Q1 ছিল 12, Q2 ছিল 8, P1 ছিল 200, P2 ছিল 250। এই তো নাকি 250 যদি হয় তাহলে তোমার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের সূত্রটা ছিল এরকম যে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু P1 ভাগ Q1। আচ্ছা ডেল্টা কিউ বলতে হলো Q2 মাইনাস Q1, মানে কিউ এর কতটুকু পরিবর্তন, ডেল্টা পি মানে হলো P2 মাইনাস P1, পি এর কতটুকু পরিবর্তন হলো P1 ডিভাইডেড বাই Q1। আচ্ছা এবার দেখো Q2 কত, Q2 হলো 8 মাইনাস 12, আর P2 হলো কত 250, 250 বিয়োগ 200, এদিক ইন্টু কত হবে, ইন্টু হবে 200 ভাগ হলো 12। আচ্ছা এখানে কি আসে -4, এখানে কি আসে 50, ইন্টু কত আছে, ইন্টু আছে 200 ভাগ কত হবে 12, 5 4 20 মানে 50 40 50 4 200, 4 3 12। তাহলে এবার কন্ডিশনটা কি দাঁড়ায়, আমরা এটাকে লিখতে পারি, এটাকে কিভাবে লিখতে পারি, -4
3, তাহলে এটার মান আসে -1.33, অথবা এই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হলো 1.33। এই ইগনোর করি আমরা মাইনাস সাইনটা, কিন্তু আর স্থিতিস্থাপকতা কিংবা স্থিতিস্থাপকতার ক্ষেত্রে মাইনাস সাইনটা আমরা ওটা উপেক্ষা করতে পারবো না। ওটার দ্বারা আমরা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করব। এটা দিয়েও দ্রব্যের প্রকৃতি নির্ণয় করি, আমাদেরকে প্রশ্নের মধ্যে বলে দিবে যে চাহিদা দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। আচ্ছা, এবার দেখো, এই দ্রব্যের প্রকৃতি নির্ণয় করার জন্য আমার কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, চাহিদার স্থিতিস্থাপকতাটার উপর থেকে আমরা আরেকটা বিষয় এখন দেখতে পারবো যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা হলো দুই ধরনের। চাহিদার দাম স্থিতিস্থাপকতা কয় ধরনের? দুই ধরনের। একটা হলো কি, প্রথমটা হলো যে চাহিদাটা হলো স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক চাহিদা, আর 2 নম্বরে হলো কি অস্থিতিস্থাপক চাহিদা। আচ্ছা, স্থিতিস্থাপক চাহিদা কোনটা? যেটা দাম অল্প পরিবর্তন হবে, যেটা দাম অল্প পরিবর্তন হবে কিন্তু চাহিদার ব্যাপক পরিবর্তন হয়ে যাবে। এইটা হলো কি, এটা আমরা এখান থেকে যেটা দেখলাম এর আগে, দাম পরিবর্তন হলো, দামের শতকরা পরিবর্তন হয়েছিল কত টাকা? দামের শতকরা পরিবর্তন হয়েছিল মাত্র পার্সেন্টেজ চেঞ্জ ইন ডেল পি কত ছিল? মাত্র 25%। হ্যাঁ, দামের শতকরা পরিবর্তন ছিল মাত্র 25%, তোমরা এর আগে দেখে নিতে পারো। আর চাহিদার পরিবর্তন কতটুকু হয়েছিল? ডেল কিউ ছিল 33.33%। আচ্ছা দেখো তো, ও চাহিদার কি পরিমাণ কখনো ঋণাত্মক হতে পারে? হতে পারে না। এই জন্য এটা আমরা মাইনাস সাইনটা ইগনোর করলাম। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে দামের পরিবর্তন যতটুকু হয়েছে শতকরায়, তার থেকে বেশি হারে পরিবর্তন হয়েছে চাহিদার পরিমাণের। এই যদি এই কন্ডিশনটা ঘটে, দামের পরিমাণের শতাংশিক পরিবর্তনের থেকে যদি চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তনটা বেশি হয়, তখন চাহিদাটা হবে স্থিতিস্থাপক চাহিদা হবে। হ্যাঁ, আর এটার মানে হলো, আচ্ছা, এটা স্থিতিস্থাপক চাহিদা মানে হলো, দেখো, স্থিতিস্থাপক চাহিদা কখন হবে? যখন এই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মানটা 1-এর থেকে বেশি হবে, এটা হবে তখন ইলাস্টিক অথবা স্থিতিস্থাপক, ইলাস্টিক ডিমান্ড অথবা স্থিতিস্থাপক চাহিদা। আর আরেকটা দেখো, যখন 1-এর থেকে কম হবে, 1-এর থেকে ছোট হবে ভ্যালুটা, তখন হবে কি ইনইলাস্টিক ডিমান্ড বা অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে একটু আগের যে প্রশ্নটা আমরা দেখলাম সেখানে কি হলো? আচ্ছা, আমি এর আগেও বললাম স্থিতিস্থাপক চাহিদা কোনটা? স্থিতিস্থাপক চাহিদা হলো যেটার দাম যে হারে পরিবর্তন হয় তার থেকে যদি চাহিদার পরিবর্তনটা বেশি হারে হয়। এখন বিষয়টা দেখো, দাম সামান্য কমলো, চাহিদা বিশাল বেড়ে যাবে। এটা কেমন হয়? যে আমরা তো টিভি ফ্রিজ এসব কিনি, এখন এটার বোনাস কিন্তু ঈদের সময় বাড়িয়ে দেওয়া হয়, মানে ছাড়টা বেশি দেওয়া হয়। যখন ছাড়টা বেশি দেওয়া হয় তখন মানুষ কি করে? ঈদ আর কোরবানির সময় দেখো না, ফ্রিজ এত বেশি বিক্রি হয়, কারণ ওই সময়টাতে মানুষ ছাড় পায়। এখন আরেকটা বিষয়, যে সামান্য ছাড় দেয়, মাত্র 2000, 3000, 4000, বিশেষ কিছু ছাড় দেয় না ফের, এই যে 2-3 হাজার টাকাতে মানুষ এত ঝুঁকে পড়ে একদম বিশাল হারে বিক্রি হয়। এই যে আমরা এখানে দেখলাম প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, দামের শতকরা পরিবর্তন হলো মাত্র 25%, কিন্তু চাহিদার পরিবর্তন হলো একেবারে তার থেকে বেশি, 33%। যখন এই কন্ডিশনটা ঘটবে তখন এর ভ্যালুটা কত আসে? 1.33। যখন 1.33 আসে, তার মানে এই ইপি এর মান 1.3, তার মানে আমরা লিখতে পারি ইপি এর ভ্যালুটা গ্রেটার দেন 1, মানে কি 1-এর থেকে বেশি। এটা হবে চাহিদার স্থিতিস্থাপক। আচ্ছা, সেম আবার কি হতে পারে? যখন দাম কমে যাবে, যখন দাম কমিয়ে দেওয়া হলো তখন তো বিশাল হারে বেড়ে গেল। যখন দাম সামান্য বাড়বে, যদি ঈদের সময় আবার কি করে, ওই ছাড় না দিয়ে যদি
আর লিগ্যাল দামে থেকে আরও 1000-2000 টাকা বাড়ায় দেয়, তখন কিন্তু মানুষ কিনে না। অথবা ঈদের পরে বা হ্যাঁ এই ঈদের পরে কিন্তু দামটা বাড়ে যায়, তখন কিন্তু মানুষের আর ঝোঁকটা অত থাকে না। তখন কিন্তু দাম যে হারে বাড়ে তার থেকে বেশি হারে কমে যায় চাহিদার পরিমাণটা। এইটা হলো স্থিতিস্থাপক। এইরকম দ্রব্যগুলো হলো সাধারণ দ্রব্য অথবা স্বাভাবিক দ্রব্য। এই ধরনের দ্রব্যগুলো হয় বিলাসজাত দ্রব্য বা ভ্যাবলেন দ্রব্য। আচ্ছা, এবার তাহলে ইলাস্টিক ডিমান্ড কার্ভটা কেমন হবে? ইলাস্টিক ডিমান্ড কার্ভটা হবে এরকম শুয়ে থাকবে কেন? এই যে শুয়ে থাকা মানে হলো ফ্ল্যাটার মানে এই যে দামের পরিবর্তন, এটুক হলো 25%, এটুক হলো 33%। বিষয়টা কি বুঝতে পেরেছো? যে এইখানে ছিল দাম যখন 200 টাকা চাহিদা করতাম তখন আমি 12 একক, দাম যখন বেড়ে 250 টাকা হয়েছে আমার চাহিদা কমে হয়েছে 8 একক। এই যে দেখো দামের পরিবর্তন মাত্র 25%, চাহিদার পরিবর্তন হলো 33%, এই জন্য এটা শুয়ে গেছে। তার মানে এখন ইনইলাস্টিকের ক্ষেত্রে কি হবে? ইনইলাস্টিকের ক্ষেত্রে এই দিক উঠে যাবে, মানে স্টিপার হবে, ওটাকে বলা হয় স্টিপার। এবার দেখো এটার বিপরীত চিত্র হবে ইনইলাস্টিকের ক্ষেত্রে অথবা অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে। অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে তাহলে এই যে এরকম হবে। তাহলে আমরা একটা আলাদা একক নিই। আলাদা এককটা হলো কি? আলাদা এককটা হলো যে আসো এবার ইনইলাস্টিক ডিমান্ড বা অস্থিতিস্থাপক চাহিদা। অস্থিতিস্থাপক চাহিদা কোনটা? যে দাম যে হারে বাড়বে তার থেকে কম হারে চাহিদা কমবে, অথবা দাম যে হারে কমবে তার থেকে কম হারে চাহিদা বাড়বে। এটা কেমন হয়? এই মুহূর্তে লবণের দাম অনেকটা কমায় দেওয়া হলো, তুমি কি খুব বেশি কিনবে না। এখন লবণের দাম খুব বেশি বাড়ায় দেওয়া হলো, তুমি কি খুব কম কিনতে পারবে না। তোমার যেটা প্রয়োজন সেটাই কিনতে হবে। তুমি বেশিও কিনবে না দাম খুব কমায় দিলে, তুমি খুব কমও কিনবে না যদি দাম খুব বাড়ায় দেওয়া হয়। এই জন্য কম কিনতে পারবে না যেটা তোমার লাগবে, এই জন্য বেশি কিনবে না যে তোমার এটা বেশি দরকার নেই, আপাতত অল্প মানে যেটা চলার মতো সেটা থাকলে হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার দেখো ইনইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে কি হবে? আমরা ইলাস্টিকের ক্ষেত্রে রেখাটা দেখলাম এরকম, তাহলে ইনইলাস্টিকের ক্ষেত্রে রেখাটা কেমন হবে? রেখাটা হবে এই যে এরকম স্টিপার মানে দামের পরিবর্তনটা বেশি হবে কিন্তু চাহিদার পরিবর্তন কম হবে। দামের পরিবর্তন ধরে নিলাম 5 থেকে 10 হলো, 5 টাকা থেকে 10 টাকা হলো, কিন্তু চাহিদার পরিবর্তন শুধু কি দেখলাম 100 থেকে 110। দেখো এইটার কিন্তু ডাবল হয়েছে, এটার কিন্তু ডাবল হয় নাই, 5 থেকে 10 হয়েছে, এটার কি হয়েছে? সামান্য বাড়ছে, 10 ভাগের 1 ভাগ বাড়ছে। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইটার ইলাস্টিসিটি আমরা মেজার করে দেখাই যে আমার এটা যদি P1 হয়, আমার 5 ধরলাম, P2 কত 10 ধরলাম, P1 যখন 5 তখন Q1 তখন 110। যখন দাম বেড়ে 10 টাকা হলো তখন চাহিদা কমে মাত্র 100 হয়েছে, মানে খুব বেশি কমে নাই। এটাই হলো চাহিদার অস্থিতিস্থাপক চাহিদার একটা বৈশিষ্ট্য। দাম খুব বেশি বাড়ছে, আচ্ছা এটা খুব বেশি কত পার্সেন্ট বাড়ছে এটা আমরা দেখাবো, এটা খুব কম কত পার্সেন্ট কমছে এটাও দেখাবো। আচ্ছা, তাহলে ওই সূত্রে অ্যাপ্লাই করে দিই, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ওটা কি হারে হয়? যে ডেল কিউ ডিভাইড বাই ডেল পি ইন্টু P1 ভাগ Q1। ডেল পি মানে কি? Q2 মাইনাস Q1 ডিভাইডেড বাই কি? P2 মাইনাস P1 ইন্টু কত? P1 ভাগ Q1। আচ্ছা, P1 কত? P1 হলো আচ্ছা P2 মাইনাস P1 হলো কি 10 মাইনাস 5, আর উপরে কত হবে? Q2 মাইনাস Q1, 100 মাইনাস 110 ইন্টু কত হবে? ইন্টু হবে 110, P1 হলো 5, নিচে হলো 110।
এবার ক্যালকুলেশন করে ফেলে তো। উপরে হলো -10, নিচে হলো 5, উপরে হলো 5, নিচে হলো 110, 5 5 কাটা, আর হলো কি যে 10 11 কিন্তু 110। আচ্ছা, আমি এটা ভ্যালুটাও যে মাইনাস আসবে এটা তো আমরা জানি, কারণ মাইনাস সাইনটা আমরা উপেক্ষা করি। তাহলে এর মানটা আসে 0 কত, 0 মাইনাস 0.090। এর ফলে দেখো এই ইলাস্টিসিটির মানটা, এটা হলো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মানটা কত, এককের থেকে ছোট, একের থেকে ছোট। এই একের থেকে ছোট মানে হলো এটা হলো অস্থিতিস্থাপক চাহিদা অথবা ইনইলাস্টিক ডিমান্ড। আচ্ছা, শতকরা কতটুকু চেঞ্জ হলো এটা আমরা দেখে নিই এবার। এটার বেশি হারে দাম কমবে কিন্তু বেশি হারে চাহিদা বাড়বে না, এটাই তো এটার একটা বৈশিষ্ট্য। আচ্ছা, দেখি তাহলে। পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি, তাহলে Q2 হলো 100 মাইনাস 110, আর এটা হলো কত, আর 110 ইন্টু হলো 100। তাহলে উপরে হলো মাত্র 10, নিচে হলো 110 ইন্টু কত, ইন্টু হলো 1। চাহিদার পরিবর্তনটা কতটুকু হলো, 9%। আমরা এদিক লিখে রাখলাম 9.09%। এবার চাহিদার দামের পরিবর্তনটা কতটুকু এটাও দেখে নিই। দামের পরিবর্তনটা পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস কত, P2 মাইনাস P1 ডিভাইডেড বাই P1 ইন্টু 100। এবার দেখো P1 P2 কত, P2 হলো 10 মাইনাস 5, এরপরে কত 10 মাইনাস 5 ডিভাইডেড বাই 5 ইন্টু কত 100, উপরে হলো 5, নিচে কত 5 ইন্টু কত 100, অথবা এটার পরিবর্তনটা কতটুকু, এটার 100 ভাগ পরিবর্তন, এটার মাত্র 9 ভাগ পরিবর্তন। আচ্ছা, 100%। তাহলে এই যে আমরা এবার রেখাটার মধ্যে দেখাতে পারি কি, এদিকে হলো কোয়ান্টিটি ডিমান্ডেড, এদিকে হলো প্রাইস। তাহলে প্রাইস এই যে রেখাটা হবে এরকম ওঠানো, মানে এটার পরিবর্তনটা বিশাল হবে, এটার হলো 100 ভাগ পরিবর্তন হয়েছে, এটার মাত্র 9 ভাগ পরিবর্তন হয়েছে। আচ্ছা, রেখাটা আরো অ্যাপ্রোপ্রিয়েট করে দিই। এটার পরিবর্তন হলো কি 5 থেকে 10, মানে কি আরো 5 বাড়ছে, মানে কি 100 ভাগ বেড়ে গেছে। আর এটার পরিবর্তন কত ছিল, 100 থেকে মাত্র 110। তাহলে এটা হলো 9.09% বাড়ছে। এটা 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 বাড়ছে 100 ভাগ, তাহলে এটা কমছে মাত্র 10 ভাগ, খুব বেশি হারে কমে নাই। এই যে দেখো এখান থেকে বাড়ছে, এখান থেকে 100 থেকে 110 থেকে মাত্র 100 হয়েছে, মাত্র 9 ভাগ কমছে। এই জন্য অস্থিতিস্থাপক চাহিদা কোনটা, যেটা দাম যার বেশি হারে বাড়বে কিন্তু চাহিদা তার তুলনায় কম হারে কমবে, সেটা হলো অস্থিতিস্থাপক চাহিদা। আর ওপর দিকে কি হলো, যার দাম কম হারে বাড়বে কিন্তু চাহিদা বেশি হারে কমবে, অথবা দাম কম হারে কমবে, চাহিদা তার থেকে বেশি হারে বাড়বে, সেটা হলো স্থিতিস্থাপক চাহিদা। এবার দেখো ওইটা পণ্য স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড 1-এর থেকে বেশি হবে, আর এই ক্ষেত্রে কিন্তু 1-এর থেকে কম হবে, 1-এর থেকে কম হবে। এই ধরনের পণ্যগুলো হলো কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আর এই সমস্ত দ্রব্য হলো কি বিলাসজাত দ্রব্য বা সাধারণ দ্রব্য।